We did it! It's 0 kilometer and we are here in Sandakphu. গুড মর্নিং ফ্রম কালাপুকুরি। সকালে উঠে ফ্রেশ হয়ে গেছি, আর ওই যে দেখো পেছনে, কতটা বোঝা যাবে জানি না, আমি রোদে তাকাতে পারছি না, ওটাই কিন্তু আজকে আমাদের ডেস্টিনেশন সান্দাকফু। এখন আছি কালাপুকুরিতে, তোমরা আগের এপিসোডে অলরেডি দেখেছো। তো আমরা ব্রেকফাস্ট করে ফার্স্টে চলে যাব কালাপুকুরি, যে লেকটা রয়েছে সামনে, কাল রাতে দেখাতে পারিনি, সেখানে কিছু উইশিং স্টোন রয়েছে, আমরা কিছু উইশ করব, তারপরে আমাদের গন্তব্যের দিকে রওনা দেবো। তো চলো ফার্স্টে ব্রেকফাস্টটা করে নিই। এখন কিন্তু অ্যারাউন্ড 8:30 বাজে, আর আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে রয়েছে তন্দুরি রুটি, 2টো করে ডিম আর ছোলার একটা ঘুগনি। আমাদের কিন্তু জলদি এখন ব্রেকফাস্টটা করে নিতে হবে, কারণ আমাদের এখনও 6 কিলোমিটার ট্রেক করা বাকি, আর মেন ডেস্টিনেশন সান্দাকফু পৌঁছানো বাকি। আর খাবারগুলো কিন্তু বেশ ভালো খেতে, সেটা বলতেই হয়। বাই দ্য ওয়ে, তোমাদের কিন্তু কালকে আমি কালাপুকুরি স্টেটা একদম দেখাতে পাইনি, কারণ ভীষণ টায়ার্ড ছিলাম। তো চলো একবার কালাপুকুরিকে বিদায় বলার আগে তোমাদের স্টে অপশনটা একবার দেখিয়ে দিই। এটা কিন্তু একটা হোস্টেল টাইপের রুম রয়েছে, 4 জন থাকতে পারবে, আর সাথে কিন্তু অ্যাটাচ বাথরুমও রয়েছে। তো বলতে হয় বেশ ভালোই রুমটা, আর খাবারগুলো বেশ ভালো ছিল। তো ব্রেকফাস্ট করে নিয়েছি, বেরিয়ে পড়েছি। এখন ফার্স্টে আমরা যাচ্ছি কালাপুকুরি লেক। কালাপুকুরির নাম কালাপুকুরি কেন বলো তো? পুকুরি মানে হচ্ছে তোমার লেক, আর এই লেকটা পুরোপুরি ব্ল্যাক, দ্যাটস ওয়াই ইটস কল্ড কালাপুকুরি। সো খুব সুন্দর একটা অন্যরকম বিউটি। চলো দেখাই তোমাদের। 10,452 ফুট উচ্চতায় থাকা এই কালাপুকুরি লেকটিকে বৌদ্ধ ধর্মের মানুষজন প্রচণ্ড পবিত্র একটা লেক বলে মনে করে। তিব্বতী বিশ্বাস অনুযায়ী এই লেকের জল নাকি কখনো নষ্ট হয় না, আর এটাই হচ্ছে এই লেকের পবিত্রতার প্রতীক। ওনারা এটাও বিশ্বাস করে যে এই লেকের ধারে পাথর দিয়ে উইশ করলে নাকি সেই উইশ পূরণ হয়। তো আমরাও করে ফেললাম। আজকে কিন্তু কালাপুকুরিকে বিদায় বলার সময় চলে এসেছে। কালাপুকুরি লেকে আমরা উইশিং স্টোন বানিয়ে এখন চলে যাবো আমাদের মেন গন্তব্য, সেটা হচ্ছে সান্দাকফু, তার উদ্দেশ্যে। আজ কিন্তু থাকছে 6 কিলোমিটার ট্রেক, আর সান্দাকফুর রাস্তা মানে বুঝতে পারছে কত সুন্দর হতে চলেছে। তো ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখো। কালাপুকুরি জায়গাটা যে আমার মনে ধরেছে, এই নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। হ্যাঁ, কালাপুকুরি একটা ধর্মীয় অ্যাসপেক্ট আছে ঠিকই, তবে এর সৌন্দর্য আরও বেশি, সেটা কিন্তু মনে ধরার মতোই। কালাপুকুরি তোমার সাথে আবারও দেখা হবে, এই বলে কালাপুকুরিকে বিদায় জানিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের মেন গন্তব্য সান্দাকফুর উদ্দেশ্যে। আজকে কিন্তু মাত্র 6 কিলোমিটার ট্রেক, আগের কদিন যথেষ্ট কিন্তু হেকটিক গেছে, আর রাস্তাটাও কিন্তু আজকেরটা অনেক বেশি সুন্দর। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে রাস্তার চারিদিক দিয়ে কিন্তু ফ্রস্ট পড়ে রয়েছে, আর এই সানি ওয়েদারে সেই ফ্রস্টগুলো গলে রাস্তাটা কিন্তু পুরো জলাকার করে দিয়েছে। তো আমাদের হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল, তো বেশি কেয়ারফুলভাবে হাঁটতে হচ্ছিল, কারণ একটুখানি কিন্তু এদিক ওদিক হলেই পা স্লিপ করে দেখো একদম পুরো খাদে পড়বো। আর বিউটিটা দেখো রাস্তার, কি সুন্দর লাগছে, এরকম সানি ওয়েদারে হাঁটতে তো বেশ ভালো লাগছে। আর চারিদিকে এই ফ্রস্টগুলো বিউটিটাকে আরো সুন্দর করে দিয়েছে। তো আমরা মোটামুটি 1 কিলোমিটার কিন্তু হেঁটে নিয়েছি। ওই দেখো ওটা রয়েছে কালাপুকুরি, দেখতে পারবে কিন্তু একটা ছোট্ট ভিলেজ, অনেকগুলো ঘর। ওখান থেকে আমরা হেঁটে কিন্তু 1 কিলোমিটার পৌঁছে গেছি। আর রাস্তায় দেখেছো কত স্নোফ্লেক্স ফ্রস্ট পড়ে আছে, মানে রাতে কিন্তু এই জায়গাটা পুরো স্নোই হয়ে যায়। কারণ সকালবেলা যেই সানলাইট পরে আস্তে আস্তে গলতে শুরু করে দেখে রাস্তায় অনেক জল পেয়েছি। তখন যাচ্ছি, এখনও কিন্তু 5 কিলোমিটার পথ হাঁটা বাকি। সত্যি বলতে আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমরা 31 কিলোমিটার পথ হেঁটে ফেলেছি। সান্দাকফু পৌঁছতে আর মাত্র 5 কিলোমিটার পথ হাঁটা বাকি। আমরা এখন চৌরি চকে এসেছি, মানে মোটামুটি 1-1.5 কিলোমিটার হাঁটার পরে, কারণ এটার পরে কিন্তু আমরা কোনো রকম হল্ট পাবো না। পুরোটাই 5 কিলোমিটার যে রয়েছে পুরোটাই হাঁটা, কোনো ছোট গ্রাম বা কিছু পাবো না। তার জন্য আমাদের গাইড বললে একটু এনার্জি নেওয়ার জন্য কফি বা চা খাওয়ার হলে খেয়ে নাও, কিন্তু আগে পাবো না। তার জন্য গরম গরম কফি নিয়ে নিয়েছি, এই ওয়েদারে ভীষণ ভালো লাগছে। এই কফি খেয়ে আবার কিন্তু বেরিয়ে পড়বো সান্দাকফুর উদ্দেশ্যে। কফি খেয়ে প্রচুর এনার্জি নিয়ে আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়লাম। এখনও কিন্তু মোটামুটি 4.5 কিলোমিটার পথ হাঁটা বাকি।
এই 1.5 কিলোমিটার কিন্তু পুরোটাই ছিল মাটির রাস্তা, আর এখন কিন্তু তোমাদের সিঁড়ি আর এরকম জঙ্গলের রাস্তা। তো বলতেই হয় সান্দাকফু রুটটায় কিন্তু প্রচুর কাইন্ড অফ রাস্তার ভ্যারাইটি রয়েছে, আর প্রত্যেকটা সৌন্দর্য এক একটা থেকে এক একটা একদমই আলাদা। এই রুটটাও কিন্তু বেশ লাগছিল। কালকের ভিডিওটা যারা দেখেছো, মানে টংলু টু কালাপোখরি যে একটা বড় হেকটিক ডে ছিল, তারা অলরেডি জানো। আর যারা দেখোনি, ওপরে লিংক রয়েছে, দেখে নিতে পারো। তো সেই দিনটার পরে আমার কিন্তু রাত্রেবেলা বেশ পা ব্যথা করছিল। তো এটাই তোমাদের উদ্দেশ্যে বলবো, বেসিক কিছু মেডিসিন কিন্তু অবশ্যই ক্যারি করো, কারণ এখানে এসে তোমরা কোনো মেডিসিন পাবে এটা কিন্তু একদমই এক্সপেক্ট করো না। তো কি কি মেডিসিন লাগবে সেটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, বেসিক যেগুলো লাগবে। তো সেগুলোও কিন্তু তোমরা দেখে নিতে পারো, আশা করি হেল্প হবে। আর অবশ্যই কিন্তু কিছু ড্রাই ফ্রুটস সাথে রেখো। আর আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা জানো, আমি অলরেডি বলেছিলাম যারা ব্যাগ ক্যারি করতে পারো না, ল্যান্ড রোভারে করে পাঠিয়ে দিতে পারো। সেরকম আজকে কিন্তু আমরা কালাপোখরি থেকে ব্যাগ পাঠিয়ে দিয়েছি, আজকের জন্য আমাদের 100 টাকা লেগেছে। তো আবার দেখো আমরা হাঁটা শুরু করলাম উপরের দিকে, মানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছি, পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে। আর রাস্তার বিউটিটা কি সুন্দর লাগছে। আর এখানে দেখো কিছু ঝোপ ঝোপ গাছ রয়েছে, তার মধ্যে লাল লাল ফল হয়েছে। আমার এত খেতে ইচ্ছে করছিল, তারপরে আমাদের গাইড বলল না এগুলো খাওয়া যাবে না, এগুলো বিষাক্ত। উপরে এক ধরনের ফল পাওয়া যায়, সেগুলো নাকি খাওয়া যায়। তো যারা সান্দাকফু ট্রেকে আসবে, এরকম রাস্তায় কিন্তু অনেক রকম টেম্পটিং ফল দেখতে পারবে। তো আমার মতো হুটহাট করে খেয়ে ফেলো না, এগুলো কিন্তু বিষাক্ত হতে পারে। তো অবশ্যই তোমাদের একবার গাইডকে জিজ্ঞেস করে নিও, ওরা কিন্তু একদম ডিটেলসে সবটা বলতে পারবে। আর এখনো পর্যন্ত যতগুলো রুট আমরা কভার করলাম, মানে ফার্স্ট দিন মানেভঞ্জাং টু টংলু, সেকেন্ড দিন হচ্ছে টংলু টু কালাপোখরি, আর আজকে কালাপোখরি টু সান্দাকফু, তার মধ্যে কিন্তু আমার আজকের রুটটা বেস্ট লেগেছে। আর তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা খুব ভালো মতো জানো কেন আমি এই কথাটা বলছি। এতটাই মেসমারাইজিং এই রুটটা, মানে এই ব্রাউন আর গ্রিন টোনটা এতটাই সুন্দর একটা সিনিক বিউটি ক্রিয়েট করেছে, সেটা সিরিয়াসলি মানে মুগ্ধ করার মতো। আর পথের মাঝে মাঝে বারবার মনে হচ্ছিল কাঞ্চনজঙ্ঘা হয়তো আর একটু গেলেই দেখা যাবে। প্রত্যেকটা বাঁক ঘুরলেই মনে হচ্ছে এই বুঝি কাঞ্চনজঙ্ঘার একটা ঝলক দেখতে পাবো। চারপাশের এই সবুজ দেখো ঝোপঝোপ বন রয়েছে, আর এই পাথুরে রাস্তার সঙ্গে মিলেমিশে এমন একটা পরিবেশ তৈরি করেছিল না, যেন প্রকৃতি নিজেই আমাদের বলছে যে আগে এসো, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। আমরা কিন্তু প্রায় 3.5 কিলোমিটার পথ হেঁটে ফেলেছি, এখনো কিন্তু কেউ কোনো রকম টায়ার্ডনেস অনুভব করছে না। ফাইনালি আজকে সান্দাকফু পৌঁছবো, এই এক্সাইটমেন্টের জন্যই মনে হয় আমাদের কারো কোনো টায়ার্ডনেস নেই। কখন যে পৌঁছবো সত্যি আর ওয়েট করতে পারছি না। আমার তো মনে হচ্ছে দৌড়লেই পৌঁছে যাব। আর কিছুক্ষণ হাঁটার পরেই দেখো সেই কাঞ্চনজঙ্ঘা তার ঝলক কিন্তু দেখিয়ে দিল। আর এটা দেখার পরে প্রকৃতি যেন বলছে তোমরা আরো এগিয়ে চলো, আমি তোমাদের পাশে রয়েছি, আগে গেলে আরো ভালো ভালো বিউটি দেখতে পারবে। কি যে ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই। কিন্তু উপরে গেলে আরো যে ভালো বিউটি দেখতে পারবো সেটা আমরা জানি, তাই জন্য কাঞ্চনজঙ্ঘাকে পাশে রেখে আমরা আগের দিকে এগিয়ে গেলাম। কি যে খুশি হচ্ছে প্রথমে বলি, আমি বোঝাতে পারবো না। মানে যখন শুরু করেছিলাম ভাবিনি এতটা উঠতে পারবো, কিন্তু প্রায় পৌঁছে গেছি সান্দাকফু, আর কয়েক কিলোমিটার বাকি। আর রুটটা তো তোমরা দেখলে, কালকের রুটটা থেকে আজকের রুটটা কিন্তু প্রচুর বিউটিফুল ছিল, মেসমারাইজিং বিউটি। আরও একটা ব্যাপার, এখন যেই দেখতে পাচ্ছ পুরো পাহাড়টা কিন্তু একটা গ্রে আর ব্রাউন টোনে রয়েছে, স্প্রিংয়ে কিন্তু পুরো ডিফারেন্ট হয়ে যাবে, চারিদিক ফুলে ফুলে ভরে যাবে। এটাও কিন্তু ভীষণ সুন্দর। আমরা হাঁটা শুরু করেছিলাম, দূরে দেখতে পাচ্ছ একদম লাস্টে যে বাড়িগুলো রয়েছে ওটা হচ্ছে কালাপোখরি, ওখান থেকে হাঁটা শুরু করেছিলাম। দেখো কতগুলো পাহাড় টপকে আমরা এখন এখানে এসে পৌঁছেছি। আর এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায়, সেখান থেকে কিন্তু সান্দাকফু মানে কাঞ্চনজঙ্ঘার অনেক কটা রেঞ্জ দেখা যাচ্ছে, সেটা আমার পেছনে রয়েছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। মানে এটাই কি সার্থকতা নয়? মানে এতটা হেঁটে আসলাম, তারপরে যদি এরকম বিউটিফুল একটা সিনারিও দেখতে পারি, তাহলে তো এটাই সার্থকতা, বলো? আমরা হয়তো দার্জিলিং থেকে দেখতে পারি বা কালিম্পং থেকে দেখতে পারি, কিন্তু এতটা সুন্দর, এতটা কাছাকাছি কি দেখতে পারি? জাস্ট দেখো, মনে হচ্ছে ছুঁতে পারবো, আমার হাতের মধ্যে চলে আসছে। সো উপরে গেলে আরও ভালো ভিউ দেখতে পারবো, আরও ব্রড রেঞ্জটা দেখতে পারবো, কারণ অতটা দেখা যাচ্ছে, ওই পাশটা দেখা যাচ্ছে না। ওই যে দেখো ওপরে একটা ঘরের মতো দেখা যাচ্ছে, ওটাই কিন্তু আমাদের ফাইনাল ডেস্টিনেশন সান্দাকফু। তো আরও কিছুটা পথ চলা বাকি, তো চলো যাওয়া যাক। আমরা আমাদের লাইফে একটা লাইন বহুবার ইউজ করেছি, বেস্ট ভিউ কামস আফটার দ্য হার্ডেস্ট ক্লাইম্ব।
তবে আজকে এই লাইনটার আমি পারফেক্ট মিনিং বুঝতে পারলাম। এরকমভাবে রেস্ট করছি, খাচ্ছি, আর সাথে কাঞ্চনজঙ্ঘার বিউটি। সত্যি বলতে এগুলো কিন্তু হার্ডেস্ট ক্লাইম্ব করলেই পাওয়া যায়। এর আগে থ্রু আউট দ্য রুট আমরা যে ফলগুলো দেখিয়েছি আমি লাল লাল ফলগুলো, ওগুলো দেখতে ভীষণ টেম্পটিং, কিন্তু ওগুলো কিন্তু এডিবল নয়। তো এখন আমরা একটু আগে গিয়ে দেখো পেয়েছি, মানে সান্দাকফুর কাছাকাছি এরকম লাল লাল ফল। অবশ্যই তোমাদের গাইডকে জিজ্ঞেস করে নিও, এগুলো কিন্তু এডিবল, তোমরা খেতে পারো। একটু টক টক খেয়ে দেখলাম, খুব একটা ভালো নয়, তবে দেখতে ভালো লাগছে, খেতেও টক টক। আবারও হাঁটা শুরু। এখন কিন্তু মাত্র 1-1.5 কিলোমিটার পথ হাঁটা বাকি, তারপরেই পৌঁছে যাবো সান্দাকফু। সান্দাকফু পৌঁছে কিন্তু শেষ নয়, ওখান থেকে কিন্তু আমরা যাব আল, মানে ওখান থেকে 1.5 কিলোমিটার হেঁটে আমরা আল যাব সানসেট দেখতে। আর ওখান থেকে নাকি সব থেকে সুন্দর সানসেট দেখা যায় যদি লাক ভালো থাকে। জানি না আমাদের লাক কতটা ফেভার করবে, তো দেখা যাক। আর তোমাদের একটা সাজেশন দিয়ে রাখি, তোমরা তো রাস্তাটা দেখে বুঝতেই পারছো মাটিটা কিন্তু যথেষ্ট ঝুরঝুরে রয়েছে আর পাথুরে রয়েছে। তো এই মাটিতে বা এই রাস্তায় কিন্তু স্লিপ করার হাই চান্স থাকে। তো এটাই বলবো, একটা ভালো গ্রিপের ওয়াটারপ্রুফ শু কিন্তু ক্যারি করো, তাহলে স্লিপ করার চান্স থাকবে না। ও যেটা তোমাদের বলছিলাম, আল থেকে কিন্তু সব থেকে ভালো সানসেট দেখা যায়, আর তার সাথে কিন্তু এভারেস্টের রেঞ্জ, কাঞ্চনজঙ্ঘা সব কিছু একদম ক্লিয়ার দেখা যায় যদি ওয়েদার আর লাক দুটোই সাথ দেয়। সত্যি বলতে আর তর্স হয়েছে না কখন যে সান্দাকফু পৌঁছবো, তারপর আল যাব, ওখানকার সানসেট দেখবো। We did it! It's 0 kilometer and we are here in Sandakphu. সান্দাকফু 0 কিলোমিটার দেখার পর কি যে মজা হয়েছিল, আমি তো ভেবেছিলাম আমরা পৌঁছে গেছি। তারপর গাইড বলল না, আমরা এখনো পৌঁছইনি, হোটেল পৌঁছতে এখনো 500 থেকে 600 মিটার হাঁটতে হবে। তারপর আমার মনটা খারাপ হয়ে গেল, কিন্তু না, আমি আবার মন ভালো করে হাঁটা শুরু করলাম, কারণ মাত্র তো 500 থেকে 600 মিটার, আমরা 37 কিলোমিটারের উপরে হেঁটে এসেছি, এইটুকু পথ চলেই যেতে পারবো। আমরা কিন্তু পৌঁছে গেছি, ওই যে সামনে সান্দাকফু, মানে আমাদের ফাইনাল ডেস্টিনেশন পৌঁছে গেছি। মানে কি যে খুশি হচ্ছে না, ওটা বলে বোঝাতে পারবো না। কারণ বাই রোড আসলে হয়তো এই খুশিটা হতো না, কারণ আমরা যেসব হার্ডেলস, যেসব স্ট্রাগল ফেস করেছি, স্পেশালি কাল রাতে, তারপরে এখানে পৌঁছলো, ইটস আ অ্যাচিভমেন্ট। কী বলবো, 1 বছর আগে হলেও আমি ভাবতে পারতাম না যে আমি আসতে পারবো, কারণ আমি ফিটও ছিলাম না সব কিছু। কিন্তু নাও ট্রেকিং ইজ লাইক আ অ্যাডিকশন। সান্দাকফু যখন পৌঁছে গেছে অনেক কিছু পৌঁছে যেতে পারবো, তো চলো যাই। ও ও ও ও ক্যান ইউ সি? আগে গেলে আরো ভালো দেখতে পাবো, জাস্ট দেখো। দ্যাট ইজ দ্য বিউটি অফ সান্দাকফু। কেন তোমরা আসবে, কিসের জন্য এত এত দূর হেঁটে হেঁটে আসবে, এত হার্ডেলস পার করে আসবে, শুধুমাত্র এটা দেখার জন্য, তাই কি? অবশ্যই তাই। কি খুশি হচ্ছে বলে বোঝাতে পারবো। ও মাই গড, চলো আগে গিয়ে আরো ভালো ভিউ নিই, চলো। আমরা কিন্তু মানেভঞ্জন থেকে বলতে পারি 36 কিলোমিটার ট্রেক করে সান্দাকফু পৌঁছে গেছি। তো আজকে নাইটের হল্ট হচ্ছে, দেখতে পাচ্ছি পেছনে, নমো বুদ্ধা হাইটস। তো চলো ভেতরে গিয়ে আমাদের আজকে রুমটা যেটা রয়েছে সেটা দেখে নিই, চল। এখন বাজে অ্যারাউন্ড 1:30, আমরা শুরু করেছিলাম 9:30টার দিকে। তো আমাদের অলমোস্ট 4 ঘন্টা লাগলো সান্দাকফু পৌঁছতে। তোমরা দেখেছো আমরা কিন্তু আজকে যথেষ্ট আস্তে আস্তে হেঁটেছি। তোমরা যদি তাড়াতাড়ি হাঁটো 3-3.5 ঘন্টার মধ্যে কিন্তু কমপ্লিট করে দিতে পারবে। আর এটা হচ্ছে আমাদের সান্দাকফুতে আজকে স্টে। ডাবল বেডরুম রয়েছে, আর এইদিকে কিন্তু অ্যাটাচ বাথরুমও রয়েছে। তো এটা বলতেই হয়, আমরা যে অর্গানাইজেশনের থ্রুতে এসেছি, ওরা এখনো পর্যন্ত সবকটা স্টেই ভীষণ ভালো দিয়েছে। অনেকে আমার কাছে গাইডের ডিটেলস জানতে চেয়েছিলে, তো চিন্তা করো না, আমি সব ডিটেলস দিয়ে দেবো, শুধু তোমরা একটু পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
আমরা কিন্তু রুমে ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। এখানে বুফে সিস্টেমে লাঞ্চ রয়েছে। আর আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। জলদি জলদি খেয়ে আমাদের বেরিয়ে পড়তে হবে সানসেট দেখতে। হাতে খুবই কম সময়, কারণ দেরি করলে কিন্তু সানসেট মিস হয়ে যাবে। আর এরকম একটা সানসেট মিস করা কিন্তু যাবে না। তো কি কি খাওয়া রয়েছে তোমাদের একবার বলে দিই। এখানে রয়েছে ভাত, একটা সবজি, ডাল, পাঁপড়, স্যালাড, এগ কারি, আর প্রতিটা আইটেম কিন্তু ভীষণ ভালো ছিল। তো আমরা জলদি জলদি খেয়ে বেরিয়ে পড়লাম সানসেট দেখার উদ্দেশ্যে। আর দেখো এখানেও কিন্তু আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। সান্দাকফু অলরেডি দেখে নিয়েছি, আমরা লাঞ্চ করে এখন বেরোচ্ছি, আলে যাচ্ছি। ওখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এমনিও তোমরা দেখতে পাচ্ছ আমার পেছন পেছনই হাঁটছে, দেখো কত সুন্দর। আর এখানে কিন্তু খুব ঠান্ডা, এটা বলতেই হবে। বাট এখানে এসে যা পেলাম, সিরিয়াসলি অ্যামেজিং। তো চলো এখন মোটামুটি 2 কিলোমিটার আর একটু হাঁটতে হবে আলের দিকে। তো আমরা যাচ্ছি, পাশে থেকো। ভাবলে অবাক লাগছে, আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পয়েন্টে দাঁড়িয়ে আছি, আর সেটা আমরা পুরোটা পায়ে হেঁটে কভার করেছি। 11,930 ফিট উচ্চতায় আমরা এখন আছি। আর আমাদের কিন্তু কোনো রকম কিচ্ছু ব্রিদিং প্রবলেম হচ্ছে না, উল্টে ভীষণ ভালো লাগছে এরকম বিউটি দেখার পর। তো তোমরা তো দেখলে আমরা বেরিয়ে পড়েছি আলে সানসেট দেখার জন্য। কিন্তু আমরা প্রচুর স্নোফল পেয়েছি। আর ওই যে স্নোফলগুলো তোমরা দেখলে, ওগুলো কিন্তু 16th নভেম্বরের। ওই স্নোফলগুলোই এখনও রয়েছে। আর ওখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু আল সানসেট পয়েন্ট, ওখানেই আমরা সানসেট দেখতে যাব। আর আমার ঠিক পেছনে একদম দেখতে পাচ্ছ, ওটা রয়েছে মাউন্ট এভারেস্ট। ওটা আমি ভালো করে কাল সকালে সানরাইজ দেখার সময় বুঝিয়ে দেব কোনটা কি রয়েছে। আর এটা রয়েছে কাঞ্চনজঙ্ঘা। বিশ্বাস করো, এত কাছ থেকে তো আমি কখনো দেখিনি। কি আর বলি, খুব সুন্দর। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট এত সুন্দর। আর ওটার সামনে দেখো একটা ক্লাউডি রেঞ্জ রয়েছে, তার ঠিক সামনে একটা গ্রিন কালারের পাহাড়ের টপ রয়েছে, ওটাই কিন্তু ফালুট। তো আমি জানি না এত সুন্দরভাবে তোমরা চেক করে না আসলে দেখতে পারবে কি না। আর সত্যি বলো তো, ড্রাইভার কখনো এত দাঁড়াবে তোমাদের জন্য? আমার তো মনে হয় না। ফেলুদার সেই ফেমাস ডায়লগ টু তোপসে মনে আছে? আপনাকে ভীষণ হিংসে হচ্ছে, প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার যে কি অনুভূতি, এবার শিওর আমাকে দেখেও তোমাদের ওরকমই হিংসে হবে। তো জলদি এই সলিড সানসেট আর কাঞ্চনজঙ্ঘার বিউটিটা তোমরা এনজয় করে নাও। সলিড সানসেট তো দেখে নিলাম, তারপরে যা ঠান্ডা শুরু হলো বিশ্বাস করো। আমি পুরো ফ্রিজ হয়ে গেছিলাম, নড়তে পারছিলাম না। লাস্টে ওখানে একটা ছোট হাট ছিল, ওখানে আগুন তাপালাম আর একটা ওরা কফি করে দিল, তারপর একটু ঠিক হলাম। তারপরও বিশ্বাস করো, যা ঠান্ডা ছিল বাইরে, হাঁটার মতো ক্যাপাবিলিটি ছিল না। তো আমরা আরও একটা ডেয়ারিং কাজ করে ফেললাম। ওখানে একটা গাড়ি ছিল, ওই মাল বহনকারী গাড়িগুলো, ওটার পেছনে উঠে পড়েছিলাম। তারপর যা রাস্তার ফিলিং হলো তোমরা একবার নিজেরাই দেখে নাও। Hello. Hello. ও মাঘো, রাস্তার কি অবস্থা, সারা জীবন মনে থাকবে। যারা গাড়ি করে সান্দাকফু আসবে ভাবছো, সিরিয়াসলি অল দ্য বেস্ট। আমার পায়ে হেঁটে এত কষ্ট হয়নি, যেই ঝাঁকুনিটাই গাড়িতে খেলাম। পেছনের অবস্থা খারাপ হয়ে গেছে, বাট একটা ডেয়ারিং অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স হলো। তারপর এসে সাথে সাথে আমরা চার পকোড়া খেয়ে নিলাম। তারপর ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। তো বাইরে গিয়ে এখানকার মোমো ট্রাই করলাম, সেটাও কিন্তু দারুণ ছিল। তারপর ট্রাই করে নিলাম এখানকার একটা অদ্ভুত বিয়ার।
আই এম ট্রাইং টংবা টুডে। তো এখন নিশ্চয়ই ভাবছো তোমরা টংবা কি। তো টংবা হচ্ছে সান্দাকফুর একটা অথেন্টিক বিয়ার, মানে বলতে পারো নেপালি বিয়ার। এটা কিন্তু ম্যালেট সিডস দিয়ে তৈরি। মানে বিয়ারটাকে তোমরা একটু কাছে আনো, আমি দেখাচ্ছি। পুরোটাই দেখো ম্যালেট সিডস দিয়ে এটা ইয়ে করা। আর এটাকে বারবার গরম জল ঢেলে ঢেলে আমাদের খেতে হয়। সো লাইক একটা ধরো শেষ করলাম, বারবার 5 বার, কিন্তু মোটামুটি 5 বার আমরা কিন্তু গরম জল ঢেলে এটা খেতে পারবো। সো দেরি না করে একবার ট্রাই করি, কারণ খুব এক্সাইটেড, কারণ এরকম টাইপের আমি খাওয়ার আগে কখনো খাইনি। সো ট্রাই করি। quite bitter I can say, like বিয়ারে নর্মাল বিয়ার যেটা হয় তার থেকে একটু বেশি বিটার। আর এটা যেটা শুনলাম, মানে এখানে তো সান্দাকফুতে তো রাতে টেম্পারেচার মোটামুটি 2-3 ডিগ্রি মাইনাসে চলে যায়। আর তোমরা একটু আগে দেখেছো আমি কীরকমভাবে ঠান্ডায় কাঁপছিলাম। তো ওরা এখানে সাজেস্ট করে যে টংবা নিতে। টংবা আমাদের বডিকে গরম করে, প্লাস যদি ট্রেকিং করে আসো প্রচুর এনার্জি পাবে। সো হ্যাঁ, একটু খেয়ে একটু গরম ফিল হচ্ছে। সো ট্রাই করতেই পারো। এই যে হট ওয়াটার রয়েছে, এটা বারবার ঢেলে আর মোটামুটি 5 বার এটাকে খেতে পারবে। তো একজন নিয়ে তোমরা 3-4 জন খেতেই পারো। তো কেমন লাগছে টংবা? বিটার তো বটে, তবে খুব মানে বিয়ারের থেকে খুব একটা ডিফারেন্ট নয়। মানে বিয়ার যতটা ওরকম টেস্ট করে, তো এটাও যথেষ্ট মানে টেস্টের দিক থেকে অলমোস্ট নিয়ার টু বিয়ার। আর হ্যাঁ, আমি আপাতত 2 সিপ খেলাম। 2 সিপে হালকা একটা ফিলিং আসছে যে হ্যাঁ, বডি একটু ভেতর থেকে গরম হয়েছে। যদিও ইটসেলফ এটা কিন্তু গরম নয়, কিন্তু এটা আমি 2-3 সিপ খাওয়ার পরে হালকা একটা ফিলিং আসছে যে ভেতর থেকে বডিটা গরম হয়েছে। সো ওরা যেটা বলে ডেফিনেটলি আমি ফিল করতে পারছি। তো ট্রেকিংয়ে আসলে বা সান্দাকফু আসলে এটা একবার ট্রাই করা যেতেই পারে ডেফিনেটলি। আর ওরা যখন বলছে যে এটা এনার্জি প্রোভাইড করে, তাহলে তো ট্রেকিং টাইপের যে অ্যাক্টিভিটির জন্য তো ডেফিনেটলি রেকমেন্ডেড একদম। যারা সান্দাকফু আসবে, গাড়িতে হোক বা ট্রেকে, একবার হলেও টংবাটা ট্রাই করো। বিশ্বাস করো, ওটা খাওয়ার পরে আমার ফুল বডি গরম হয়ে গেছে, খুব ভালো লাগছে। তো এসে ডিনার করে নিচ্ছি। ডিনারে রয়েছে রুটি, একটা সবজি, আচার আর ডাল। ডিনার করে আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ সকাল সকাল কিন্তু সলিড একটা সানরাইজ দেখতে হবে। তো এই ব্লগটা এখানে এন্ড করছি। নেক্সট এপিসোডে কি কি থাকছে একবার তোমরা দেখে নাও। এই দেখো, ও আমাদের সাথে ট্রাভেল করছে। অ্যান্ড আমার পা লিটারালি দিচ্ছে না।